এটা শুধু গরিমা নয়, এক শান্ত মায়ায় ভরে গেছে। দালানে দালানে হাঁটছে দাসেরা, কেউ পানি নিচ্ছে, কেউ চিঠি নিয়ে ছুটছে কাচারির ঘরের দিকে। আজও খাজনা আদায়ের দিন, গ্রামের মানুষ আসবে জমিদারদের সামনে নত হয়ে দণ্ডবত প্রমাণ করবে। তবুও এই সকালটা অন্যরকম। আকাশ নীল, বাতাসে পাকা ধানের গন্ধ। বেলা ঠিক 11টার দিকে। গতকাল অনেকেই খাজনা দেয়নি, আজ অনেকে হাজির হয়েছে। রশিদ তালুকদার ছড়ি হাতে বসে আছে ঠিক বাড়ির সামনেই, সাথে 4 ছেলে তার ও অনুচারীগণ। ফারদিনাও এসে দাঁড়ায় আদিবের পাশে। একে একে এসে অনেকেই চাল ধান দিয়ে যাচ্ছে। কেউ কম দিলে রশিদ তাকে কটু কথা শোনায় নির্দিষ্ট সময় দেন বকেয়া দেওয়ার জন্য। একে একে সবার দেয়া শেষে হাজির হয় সুফিয়ান। ফারদিনার চোখে পড়ে তার দিকে। সাধারণ পোশাক তার পরনে, সাদা রঙের পাঞ্জাবি এবং পাজামা, তার উপর মেরুন রঙের শাল পেঁচানো, মাথায় পাগড়ি। কালো রঙের পাগড়ির সাথে খোঁচা খোঁচা দাড়ি যেন তার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। তার চওড়া পেশিবল ভারী সুদর্শন পুরুষের সাথে যেন রাখাল শব্দটি কোনোভাবেই যায় না, ভাবে ফারদিনা। তার হাতে ছিল চালের বস্তাটা রশিদ তালুকদারের সামনে রাখলো এবং সেই সাথে ভারী কণ্ঠস্বর নিয়ে, মেপে দেখুন ঠিক আছে কিনা। ঠিকই আছে, আর মাপতে হবে না, ভেতরে চল। আজ না, কাজ আছে, যেতে হবে অন্য একদিন, বলল। বলেই একবার ফারদিনার দিকে দেখলো, এরপর তার পথে চলতে শুরু করলো। ফারদিনা তখন সবার নজর এড়িয়ে সুফিয়ানের পেছন পেছন গেল। কিছু দূর গিয়েই সুফিয়ান বুঝতে পারলো তার পেছনে কেউ। সে ঘুরে তাকালো। ফারদিনা স্থির হয়ে দাঁড়িয়ে পড়লো, দৃষ্টি এলোমেলো হয়ে গেল, উসকুস করতে শুরু করলো। সুফিয়ান বলল, আপনি আমার পিছু নিয়েছেন কেন? আমি আসলে তোমার সাথে কথা বলার জন্য এসেছি। কি কথা? আদিব ভাইয়ের সাথে কথা বলেছিলাম। সে বলেছে তোমার অভিযোগ নিয়ে সে আব্বার সাথে কথা বলবে। এটা জানানোর জন্য এখানে এসেছেন? হ্যাঁ, কেন? অসুবিধা হয়েছে তোমার? সুফিয়ান পাঞ্জাবির হাতা ভাঁজ করতে করতে বলল, পাড়ার কেউ দেখে ফেললে সমস্যা, মান সম্মানের একটা বিষয় আছে। এত ভয় তোমার? সুফিয়ান ভয়ের কথা শুনে ফারদিনার দিকে চোখ তুলে তাকায়। তার চোখের ভাষায় যেন অপ্রকাশিত বাক্য রয়েছে, যা সে নীরবতায় যেন বোঝাতে চাইছে। পুরুষের আবার ভয়? আমি কাউকে ভয় টয় পাই না, কিন্তু বিনা দোষে দোষী হতে পারবো না। ফারদিনা কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। সুফিয়ান তার অভিব্যক্তি বুঝতে পারল। এরপর একবার আশেপাশে তাকালো, কেউ নেই। ফারদিনার দিকে এগিয়ে বলল, কিছু বলার আছে? প্রশ্ন করলে? ফারদিনা চোখ তুলে জিজ্ঞেস করল, জানতে চাইলাম। ফারদিনা কিচ্ছু বলছে না। তার নীরবতা দেখে সুফিয়ান বলল, আমি চলি, কাজ আছে, আপনি সাবধানে বাড়ি ফিরে যান। তুমি কোথায় যাচ্ছ? আমি চৌরঙ্গি হাট বাজারের দিকে যাব, কাজ আছে। ফিরবে কখন? সময় হলেই। তুমি সোজা সাপটা জবাব দিতে পারো না? সুফিয়ান ফারদিনার রাগ দেখে হেসে উঠল। সে যেন বহুদিন হয়ে গেছে হাসে না, আজ মন খুলে হাসল। ফারদিনার শুধু অপলকে চেয়ে রইল। একজন পুরুষের হাসি এত সুন্দর হতে পারে সে জানত না। এক হাসিতে যে কোনো মেয়ে যেন আকৃষ্ট হয়ে যাবে মনে মনে স্বীকার করলো সে। সুফিয়ান থেমে পড়ল। আমার ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যেতে পারে, এখন চলি বলে চৌরঙ্গি হাটের পথে হাঁটা শুরু করলো। কিছু দূর যেতেই একটা গরুর গাড়ির সামনে পড়ল। সে গরুর গাড়িতে করে চলে যায়। ফারদিনা মুগ্ধ হাসি নিয়ে বাড়ির দিকে রওনা হয়। এতক্ষণ তার এবং সুফিয়ানের কথোপকথন খেয়াল করছিল তার ফুফু জেবুন্নেসা। সে প্রচণ্ড রেগে গেল, তবে ক্ষোভ প্রকাশ করল না এই মুহূর্তে। ঝিলমিল একজন বিশ্বস্ত দাসী ফারদিনার, সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে সে। চুলগুলো সবসময় ফিতে দিয়ে বেঁধে রাখে, লাল ফিতে, লাল রং ঝিলমিলের খুব পছন্দ। ফারদিনা তার নাম দিয়েছে মুচমুচি আর টুংটাং। এই নামের পেছনে কারণ আছে। ঝিলমিল সারাদিন কিছু না কিছু খেতেই থাকে, তাই তার একটা নাম দিয়েছে মুচমুচি। টুংটাং যখনই ও কোনো কাজ করে তখনই ওর কাছে শব্দ হবে, হয় কিছু ফেলে দিবে ফ্লোরে, নয়তো ভেঙে ফেলবে। এই জন্যই তার আরেক নাম দিয়েছে টুংটাং। ফারদিনা যখনই ঝিলমিলকে ডাকে তখনই বলে, এই মুচমুচি শোন। ঝিলমিলও তার ডাকে সাড়া দেয়। ঝিলমিল এসেছে তার ঘরে। চুলের বিনুনিটা
এদিক সেদিক নাচাচ্ছে। ফারদিনা ঝিলমিলকে ফিসফিসিয়ে বলল, এক জায়গায় যাব, তোর আমার সাথে যেতে হবে। কই যাইবা এই রাইতে? বড় ভাইরা দেখা ফেলালে মহা বিপদ। তুই থাকতে কিভাবে জানবে? তোর মাথায় যে বুদ্ধি। হইছে, এখন কই যাইবা? সুফিয়ান আছে না, যে বাঁশি বাজায়, যাকে সবাই রাখাল ছেলে বলে চেনে, ওর বাড়িতে যাব। ঝিলমিল মুখের হাবভাব পরিবর্তন করে হেয়ালিপূর্ণভাবে বলল, ওই সুফিয়ান, ওরে কিন্তু আমার খুবই ভালো লাগে। কি সুন্দরও, ওরে যদি নিজের কইরা পাইতাম। চুপ কর টুংটাং, এখন চল। কিন্তু কারণটা কি? পরে বলবো। ফারদিনা ও ঝিলমিল রাতের আধারে সুফিয়ানের বাড়ি উপস্থিত হয়। মাটির উপর উঁচু একটা পাটের তলা, দেয়াল বাঁশ আর মাটির মিশ্রণ, ছাদ খড় আর বাঁশের তৈরি। ভিতরে একমাত্র ঘর যেখানে সুফিয়ান থাকে। ছোট্ট জানালা দিয়ে ধুলো আলো ঢোকে এবং ঘরের এক পাশে কাঠের একটা ছোট্ট আলমারি, পাশে চৌকি, বারান্দা নেই, সরাসরি মাটির পথের সঙ্গে ঘর জুড়ে। ঘরটিতে শুধু স্লিপিং ম্যাট আর কয়েকটি জিনিসপত্র, সবই যেন সাদামাটা গ্রামীণ জীবন অনুযায়ী। ঘরের সামনে খুঁটির সাথে জ্বলছে মশাল। তারা ঘরের ভিতরে প্রবেশ করে। ঘরের চারপাশে লণ্ঠন জ্বলছে, টেবিলের উপর মোমবাতি। তার আলো ধরে সুফিয়ান বসে বসে কিছু লিখছে। টেবিলের একপাশে কিছু বই। সুফিয়ান ফারদিনার উপস্থিতি টের পেয়ে কাঁধের ঘুরে তাকালো। ফারদিনা ও ঝিলমিল চাচাই করলো। ঝিলমিল চলে যায় ঘর থেকে। সুফিয়ান দাঁড়িয়ে বলল, আপনি এই রাতে এখানে? তোমাকে দেখতে আসলাম। অসুবিধা হলো? না, কিন্তু এসেছেন কেন? তোমাকে দেখতে বলেছি তো। সত্যি বলা মনের জন্য ভালো। বলে সুফিয়ান চেয়ারে ফারদিনাকে বসতে বলে সে বসে। টেবিলের উপর বই দেখে সে জিজ্ঞেস করল, এগুলো কিসের বই? তোমার গল্প, প্রেমের গল্প। কিছুক্ষণ আগে একটা বই শেষ করলাম। গল্পের নায়িকা ছিল জ্যোৎস্না, যার রূপে নাকি রাতের অন্ধকার পরিষ্কার ভাবে দেখা যেত। জীবনে জ্যোৎস্নার মতো কেউ আছে? পরে একদিন বলবো। ফারদিনা আবারও ঘুরে ছোট টেবিলটার দিকে দেখলো। কিছু সাদা পৃষ্ঠায় ধাতব নিব দিয়ে কিছু লেখা। পৃষ্ঠাটা ফারদিনা হাতে নিতে সুফিয়ান টান দিয়ে নিজের কাছে নিয়ে নেয়। কি লেখা? গল্প। তুমি গল্প লিখতেও পারো? চেষ্টা করি। কাল্পনিক? প্রেমের বাস্তবতা নিয়ে লিখতে চাই। গল্প? বোধ হয়। কিছুক্ষণ নীরবতায় কাটল। ওদিকে ঝিলমিল পাহারা দিচ্ছে। ফারদিনা আগ বাড়িয়ে বলল, আজ আমি শিমুলতলায় আসতে বলেছিলাম, আসলে না কেন? আমি গেলে আপনি এখানে আসতেন। তুমি খুব শেয়ানা, খুব ভালো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারো। সুফিয়ান কিছু বলবে ঠিক তখনই ঘরের বাইরে থেকে কে এক শক্ত কণ্ঠস্বর ভেসে এলো। সুফিয়ান গড়ে আসো। মজিদ মিয়ার গলা। সুফিয়ান বাইরে এলো। কি হয়েছে চাচা? গত কয়দিন ধইরা শামসুলের দুধের পোলাডারে পায় না। হুনসি গত বৃহস্পতিবার রাইতে 3 জন মিলা ঘুমাইছে। শামসুল ওর বউ আর 2 বছরের পোলা পাচ্ছু সকালে দে পাচ্ছু নাই। মজিদ মিয়া এতটুকু বলে থামলো। সুফিয়ান কোনো প্রতিক্রিয়া করছে না। ঘরের ভিতর ফারদিনা। সে যদি এরকম ঘটনা শুনে নিশ্চয়ই ভয় পাবে বলে ধারণা করলো সুফিয়ান ঘরের দিকে আর চোখে তাকিয়ে এরপর মজিদ মিয়ার দিকে দেখলো। এই বিষয়ে আমি দেখছি কি করা যায়। আজকে রাতেই আদিব তালুকদারের সাথে কথা বলবো পাঁচুর বিষয়ে। আপনি ফিরে যান। মজিদ মিয়া মাথা কাত করে সম্মতি জানলো। সে চলে যায়। সুফিয়ান ঘরের ভেতর প্রবেশ করলো। ফারদিনা একটা বই হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছে। সুফিয়ান পাশ ঘেঁষে দাঁড়িয়ে বলল, কেউ দেখে ফেলার আগে আপনি চলে যান। আমি তোমার থেকে ছোট। আপনি কেন করছো? তুমি বলে সম্বোধন করো। তুমি বললে কি হবে? কি আর হবে? আমার শুনতে ভালো লাগবে। তাহলে বলাই যায়। সত্যি? আমি মিথ্যা বলি না। ফারদিনা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, তুমি এত প্রেমের গল্প পড়ো? আচ্ছা বলো তো, প্রেম ভালোবাসা মানে কি? ভালোবাসা তোমাকে একা করবে, ভাঙবে, তারপর নতুন করে গড়ে তুলবে। এটাই তোমার কাছে ভালোবাসার মানে? আমি তোমাকে এখনই বলতে পারবো না ভালোবাসার ব্যাখ্যা কি। আপাতত এতটুকু থাকুক। এখন কেন নয়? প্রেমের সঠিক ব্যাখ্যা দিতে হলে আগে প্রেমে পড়তে হবে। তখনই ঘরে উপস্থিত হয় ছেলেমেল। ও বেশ হন্তদন্ত হয়ে যেন ছুটে এলো। ফারদিনা, অনেক সময় হয়েছে, এখন চল। কোন এক অজানা কারণে ফারদিনা এ ঘর থেকে যেন যেতে ইচ্ছে করছে না।
ইট পাথরে গড়া প্রাসাদের থেকে মাটির এবং বাঁশের কঞ্চির ঘরে যেন এক স্বর্গীয় সুখ পাওয়া যায়। কথাটি বলেছিল ফারদিনা দাদি। তার সেই কথার সাথে যেন আজ ফারদিনা মিল পেল। কি হলো, চল। যেতে ইচ্ছে করছে না? না। সুফিয়ান চেয়ারের কাঁধের উপর হাতের ভর রেখে বলল, আমাকে ভরসা করো? হ্যাঁ। 2 দিনের পরিচয় কতটা ভরসা করতে পারলে? অনেকটা। সুফিয়ান এবার একটু নড়ে চড়ে দাঁড়ালো, হাত দুটো ঘষে নিয়ে গরম করে, এরপর বলল, কতটা ভরসা করো এখনই প্রমাণ হয়ে যাবে। ঝিলমিল, তুমি ঘর থেকে যাও তো, আমার একটু কাজ আছে। বলতেই ফারদিনা ঝিলমিলের হাত ধরে দৌড়ে ঘরের বাইরে চলে আসে। ফারদিনার ভয়ের মুখশ্রী দেখে সুফিয়ান সশব্দে হেসে উঠল। সেও ঘরের বাইরে আসলো, বারান্দায় খুঁটির সঙ্গে হেলানি দাঁড়ালো। ফারদিনা উঠোন পেরিয়ে যেতেই পেছন ঘুরে দেখলো সুফিয়ানকে। থমকে দাঁড়িয়ে পড়ল সে। এরপর সুফিয়ানকে লক্ষ্য করে বলল, যখনই তোমার বাঁশির সুর পাবো আমি কিন্তু ছুটে আসবো, অপেক্ষায় থাকবো। জমিদার বাড়ির আঙিনাটা আজ যেন অন্যরকম। সন্ধ্যা নামার আগেই আলোর মালা জ্বলছে বারান্দা থেকে উঠোন পর্যন্ত। প্রাচীন সিন্দুক থেকে বের করা পিতলের ঝাড়বাতি ঝুলছে ছাদের মাঝখানে, ঝিকমিক করছে আলোয়। বাতাসের আতরের গন্ধ, ধূপের ধোঁয়া ধীরে ধীরে মিশে যাচ্ছে জোনাকির ঝলকারির সাথে। রাতটা যেন কেমন করে অচেনা হয়ে উঠছে। বাড়ির চারপাশে নিস্তব্ধতা, আজ কেবলই গানের অপেক্ষা। রশিদ তালুকদার একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য শহরে গেছেন। তার অনুপস্থিতিতেই তার ছেলে রায়ান, আদিব ও সায়েম আজ আয়োজন করেছে এক রাতের রঙ্গমঞ্চ। এক কথা বলা ভালো, বাইজিদের রাত। মাছ আঙিনার উপর ঘেরা একটি হলঘর, যেটি এক সময় ছিল অতিথিদের জন্য। আজ তার প্রতিটি কোণ সাজানো লাল মখমলের দেয়ালের গাঁথনি ঘেরা আলোক মেলায় সোনালি ঝলক। ঘরের মাঝখানে কার্পেট পাতা, চারপাশে রূপার গ্লাস, পানীয় আর নানা রকম মিষ্টানের পসরা। রায়ান বসে আছে উত্তর দিকের আসনে, গায়ে হালকা সোনালি বেনারসি পাঞ্জাবি, চুলগুলো পেছনে আঁচড়ানো, হাতে ক্রিস্টালের গ্লাসে হালকা রঙের পানীয়, ঠোঁট স্থির কিন্তু উদাস হাসি যেন মেখে আছে। পাশে ছোট ভাই আরিফ, তার চোখে মৃদু কৌতূহল, যেন এই জগৎ তার কাছে নতুন কোনো স্বপ্নের মতো। সায়েম পানীয় খাচ্ছে, সে যেন সর্বদাই সুখী। আদিব এরকম পরিস্থিতিতে আসতে চায়নি, তাকে জোর করে আনা হয়েছে। সব প্রস্তুত? কোনো এক দাসী মাথা নিচু করে বলল, জি হুজুর, তারা এসে গেছে। হলঘরের বাইরে তখন পায়ের শব্দ, বেজেতে আলগোছে বাজছে পাজামার ঝুনঝুন, আর তার সঙ্গে মিলছে তবলার প্রথম আঘাত। তারপর ধীরে ধীরে প্রবেশ করলো তারা। 3 জন বাইজি, যেন রাতের আলোয় ফুটে থাকা রজনীগন্ধার মতন। তাদের পরনে গাঢ় লাল রঙের ব্রোকেট লেহেঙ্গা, হাতের সূচিকর্ম মিরর ওয়ার্ক দ্বারা পরিপূর্ণ। প্রথমেই আসলো সায়রা, কপালে লাল টিপ, চুলে গোলাপ গোছা, আরেকজনের চোখে কাজল, ঠোঁটে মৃদু হাসি, তার নাম কাশ্মীরা। তৃতীয়জন সবচেয়ে তরুণী, হয়তো 20 বছরও হয়নি, তার নাম মেহের। আদিব বেশ অস্বস্তি বোধ করছে, কিন্তু বাকি 3 ভাইয়ের সাথে যোগদান যেন করতেই হলো তার মন রক্ষার্থে। রায়ান, আরিফ, সায়েম তারা হাতে পানীয় নিয়ে তবলার শব্দের সাথে সুরের সাথে বলি উঠল, নাচো নাচো। বাইজিরা নাচ শুরু করলো। তবলার তালে তালে শরীর দুলে উঠলো, গানের ছন্দ ভেসে উঠল। দূরে কথা যাসি প্রিয়, ফিরে আয় মোর ঘরে। রায়ানের দৃষ্টি চলে গেল মেহেরের দিকে। ঘরের আলোয় যেন তার চোখের দৃপ্তি ছিটকে পড়ছে মেঝেতে। ছেলেরা এক একে নিঃশব্দ হয়ে গেল। রায়ান চোখের পলক ফেলল না, মদ এক চুমুক নিয়ে বলল, গানটা যেন মদের চেয়েও মধুর, আর নাচ। বলি হাসলো। বাইজিদের মুখে হাসি, কিন্তু সেই হাসির ভেতরে যেন এক ধরনের শূন্যতা। তার চোখে বাইজিদের শরীর নয়, তাদের চোখে ক্লান্তি ধরা পড়ে। কত রাত এমন কেটেছে, কত দরজায় নাচতে হয়েছে, সেই ভাবনাটাই যেন রায়ানকে কেমন করে নরম করে তুলল। তবলার তালে তালে তাদের পায়ের নুপুর বাজে। রায়ানের চোখে রক্তের আভা দেখা দিল হঠাৎ। সে বলল, এই জীবনের আনন্দ বড়ই অল্পস্থায়ী, তাই না আরিফ? আরিফ চুপ করে রইল।
তার মনে হচ্ছিল এই গান, এই হাসি সবকিছু যেন চিরস্থায়ী না হলেও এর মতো শান্তি আর কিছুতেই নেই। নাচের মাঝে মেহের একবার তাদের দিকে তাকালো, তার দৃষ্টিতে ক্লান্তি, তবু সে হাসল। যেমন ফুল ঝরে পড়ে তবুও গন্ধ ছড়ায়। রায়হান গ্লাসে আবারও ঢালো মদ, ধীরে ধীরে বলল, এই রাতে কোনো সুখ নেই, শুধু আনন্দ। কিন্তু হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। বাইরে তখন ঘন কুয়াশা জমেছে, সাথে দমকা হাওয়া, দূরের কুকুরের ডাক শোনা যায়, যেন প্রকৃতি নিজেই প্রতিবাদ করছে এই আড়ম্বরের। বাইরে মেহের সবচেয়ে সুন্দরী, সে গানের সুর ধরছিল। সুর শেষ করে বসে পড়লো কার্পেটে। সে জল চেয়ে নিল, মৃদুক্ষণ বলল, গান গাইলে মন ভালো হয়, কিন্তু শেষে কে শুনে কান্না? রায়ান শুনতে পেল, কিছু বলল না। গ্লাসের তলায় তার নিজের মুখ প্রতিফলিত হলো এক ধরনের নিঃসঙ্গতা নিয়ে। আরিফ শুধু বলল, ভাই কিছু বল, সুফিয়ান এসব খায় না, পরে নেশা হয়ে যাবে। তখন তবলার তালে তালে আবার উঠল সুর, কিন্তু এবার গানটা একটু ভারী। এই দেহখানি মাটির হইবে, রবে কেবল নাম। এক মুহূর্তে ঘরের ভিতর কেমন যেন নেমে এলো এক বিষণ্ণ আবেশ। বাইরে বাতাস থেমে গেল, প্রদীপের আলো দুলে উঠল মদের গন্ধের নিচে, ছড়িয়ে পড়ল চন্দনের গন্ধ। আর তার মধ্যে কেউ যেন নিঃশব্দে কেঁদে ফেলল। মেয়ের গানের শেষ লাইনটা কণ্ঠ থামিয়ে চেয়ে রইল রায়ানের দিকে, দুটো চোখ অদ্ভুত এক বার্তা, হয়তো মুক্তির, নয়তো অজানা বেদনার। রায়ান তখনও হাসছে, কিন্তু সেই হাসিতে সুখ নেই, তার চোখে একরাশ ক্লান্তি। রাত বাড়তে থাকে, একে একে মদের গ্লাস খালি হয়, বাজিতে সুর নরম হয়ে আসে, শেষে শুধু তবলার ক্ষীণ আওয়াজ পাওয়া গেল। অন্যদিকে সুফিয়ান জমিদার বাড়িতে হাজির হয় আদিবের খোঁজে। বাড়ির চৌহদ্দি পেরিয়ে ভেতরে প্রবেশ করলো, দ্রুত পায়ে হেঁটে ঘরের ভিতরে ঢুকে গেল। কাউকে দেখা গেল না। তখন ঝিলমিল উপস্থিত হয়। ঝিলমিলের চোখে মুখে যেন উতলা ভাব। কাউরে খুঁজতেছো নাকি? আদিব ভাই কোথায়? উপরে হল ঘরে বাইজিদের নাচ দেখতাছে আর মজা লইতাছে, যাও ওদের লগে যোগ দাও। সুফিয়ান নীরব হয়ে গেল। বাইরে নাচ করছে, সেখানে সে উপস্থিত হতে চায় না, কিন্তু পাঁচর বিষয় কথা বলা দরকার। ঝিলমিল কাঁদ দিয়ে সুফিয়ানকে ধাক্কা দিয়ে বলল, কি হলো, এত কি ভাবতেছো? যাও উপরে। সুফিয়ান পিটপিট করে বলল, গায়ে ঢলে পড়া মহিলা। বলে উপরের হল ঘরের দিকে হাঁটল। হল ঘরের দিকে যতই যাচ্ছে, ঘুঙ্গুরের শব্দ ততই কাছে আসছে। হল ঘরে প্রবেশ করে চারিদিকে বেশ সুন্দর করে সাজানো গোছানো, বেশ সুগন্ধি ভেসে আসছে। বাজিদের দিকে একবার চোখ তুলে তাকিয়ে দৃষ্টি সরিয়ে আদিবকে খুঁজল। আদিব পূব পাশে আসনে বসে আছে, সুফিয়ান সেদিকে যায়। আদিব দেখলো সুফিয়ানকে, রায়ানও চোখ তুলে দেখলো সুফিয়ানকে। সে হেসে উঠে দাঁড়ালো, বলল, তুই এসেছিস, ভালো হয়েছে, আয় মজা কর, পানিও নিয়ে ভাইজি মদের রূপ উপভোগ কর। সুফিয়ান নাকচ করতে তিন বাইজি মিলে সুফিয়ানকে টেনে নিয়ে কার্পেটের উপর দাঁড় করিয়ে দিল। এরপর বাইজিরা মিলে সুফিয়ানকে ঘিরেই নাচতে শুরু করলো। অন্যদিকে রায়ান, সায়েম এবং আরিফ বেশ আনন্দ উপভোগ করছে। মেহের তখন ছন্দের তালে ঘুরে গিয়ে 2 গ্লাস মদই আনল, সুফিয়ানের দিকে এগিয়ে দিল। সুফিয়ান তাদের মাঝখান থেকে সরে যেতে চাইল, কিন্তু পারল না। মেহের কাশ্মীরা জোর করে তাকে মদই খাইয়ে দিল। এক চুমুক দেওয়ার পরপরই সুফিয়ানের মাথা ছিমছিম ধরে গেল। মেহের পুরোটা খাওয়ানোর জন্য চেষ্টা করলো, সুফিয়ান সরিয়ে দিল। তারা পুনরায় জোর করে খাইয়ে দেয়। সুফিয়ানও বাধ্য হয়ে পুরোটাই খেয়ে নিল। আদিব রায়ানকে উদ্দেশ্য করে বলল, ভাই কিছু বল, সুফিয়ান এসব খায় না, পরে নেশা হয়ে যাবে। তুই চুপ কর, ধীরে ধীরে এসব খাওয়ার অভ্যাস হয়ে যাবে। ওকে ভালোই মানাচ্ছে সুন্দরীদের পাশে, কি বলিস? আদিব কিছু বলল না। সে অসহায়ের মতো সুফিয়ানকে দেখলো। ইতিমধ্যে নেশায় ধরে গেছে সুফিয়ানকে। তার চোখের সামনে সব কিছু ঝাপসা হতে লাগলো। ধীরে ধীরে একেবারে থেমে যায় গানের সুর, বন্ধ হয় তবলা সুর। সুফিয়ান ঢলে পড়তেই মেহের ধরে নেয়।
সুফিয়ান তার টাল সামনে নেয়। দৌড়ে আসে আদিব। সুফিয়ানকে ধরতে চাইলে রায়ান বলল, ওদের থেকে সরে যা, মেহের ওকে আরাম করার জন্য ঘরে নিয়ে যাক। আদিব সরে যায় বাধ্য ছেলের মতন। মেহের সুফিয়ানকে ধরে একটি ঘরে নিয়ে যায়। তার শরীরে বল শক্তি ক্রমাগত কমে গেল। মেহের তাকে খাটে শুয়ে দেয়। ঝাপসা চোখে একবার মেহেরের দিকে দেখলো সুফিয়ান। পরিষ্কার দেখলো দেখা গেল না। মেহের ক্ষীণ দৃষ্টিতে সুফিয়ানকে দেখলো। মসৃণ মুখ, তার মাথায় একটা পাকড়ি। মেহের বিছানায় হাঁটু রেখে শরীরে ঝাঁপ দিল সুফিয়ানের উপর। এরপর পাগড়িটা খুলে ফেলল। সুফিয়ান তখন নড়ে চড়ে শোয়, কিছু বলতে চাইছে। মেহের মাথা নিচু করে কোমল কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু বলতে চাইছো? ফারদিনা। মেয়ের বিস্ময়ে তাকিয়ে রইল। জমিদারের মেয়ের নাম তার মুখে শুনে খানিকটা চিন্তিত হলো। সুফিয়ান পুনরায় বলল, ফারদিনা। এরপর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। ফারদিনা তার ঘরের এক কোণে বসে গুনগুন করে গান গাইছিল। এমন সময় ঝিলমিল উপস্থিত হয়। ফারদিনার পাশে বসে বলল, তুই কি বাসিওয়ালার কথা ভাবতেছিস? মিথ্যা কইলে কিন্তু হইব না, আমি সবার মনের কথাও টের পাই। ফারদিনা চুপচাপ, তার নীরবতায় যেন উত্তর। সেই রেশ টেনে ঝিলমিল বলল, তোর বাসিওয়ালা হল ঘরে বাইজিদের সঙ্গে নাইচা মদ পান কইরা হয়তো এতক্ষণে। বাকি কথা ঝিলমিল গিলে লাজুক হাসি দিল। ফারদিনা হকচকিয়ে গেল। এসব তুই কি বলছিস? হ, আমি ঠিকই কইছি। শোন, তোরে একটা গল্প কই, এক রাজকুমারী আর এক যোদ্ধার গল্প। তোর লাগে মিলতেও পারে, কমু? তুই তোর গল্প নিয়ে থাক। বলে ফারদিনা দৌড়ে হল ঘরের দিকে গেল। সেখানে দুজন বাইজি বসে মুদ্রা গুনছে, সাথে কিছু দাসীরাও আছে। সে একজন দাসীকে জিজ্ঞেস করলো, সুফিয়ান কোথায়? সে ইশারায় আরাম করা ঘরটি দেখিয়ে দেয়। ফারদিনা ছুটে গেল ঘরটির দিকে। সুফিয়ান নিথর দেহে যেন ঘুমাচ্ছে। একজন বাইজি সুফিয়ানের থেকে পা থেকে জুতো খুলে দিচ্ছে দেখে রাগে গজগজ করতে করতে বলল, এই মেয়ে, তুমি ওকে স্পর্শ কেন করছো? মেয়ের উঠে দাঁড়ালো ধীর পায়। ফারদিনার সম্মুখীন হলো। তুমি নিশ্চয়ই ফারদিনা? হ্যাঁ, কিন্তু আমার নাম জানলে কিভাবে? এই গ্রামের সবাই তোমার নাম জানে। এর আগে আমি তোমাকে দেখিনি, আজ দেখলাম। ওর সাথে এই ঘরে কেন? তুমি কি করছিলে তোমরা? ও এভাবে ঘুমাচ্ছে কেন? ঈর্ষা হচ্ছে? কাউকে ভালোবাসলে ঈর্ষা হওয়ারই কথা। আমার প্রশ্নের জবাব তো এটা নয়। বলে ফারদিনা সুফিয়ানের কাছে গেল। তার পাশে বসে মেহের খোলা চুলগুলো খোপা করতে করতে বলল, নেশা জাতীয় পানীয় খেয়েছিল, চাল সামলাতে পারছিল না, তাই আমি এই ঘরে এনে শুইয়ে দিয়েছি। ফারদিনা কিচ্ছু বলে না। মেহের আগ বাড়িয়ে বলল, সেও কি তোমাকে ভালোবাসে? হয়তো না। সেও তোমাকে ভালোবাসে। আমার তেমনটি মনে হচ্ছে না। সে নেশার ঘরে তোমার নাম বলছিল, নিশ্চয়ই তোমাকে ভালোবাসে। নেশার ঘরে তো মানুষ আবোল তাবোল বলে, এ কথা তুমি বিশ্বাস করলে? পুরুষেরা নেশার ঘরে কখনো মিথ্যা কথা বলে না। সে তোমার নাম বলেছে, তার মানে সে তোমাকে খুঁজছিল। তোমাকে একটা গল্প বলি, তবে এটা গল্প হলেও সত্য ছিল। প্রাচীন এক রাজকুমারী ছিল, তার প্রেম ছিল এক যোদ্ধার সাথে। এতটুকু বলতে একজন অনুচারী এসে হাজির হয়। গলায় গভীর। মেহেরকে লক্ষ্য করে বলল, আপনাদের এখনই এখান থেকে যেতে হবে, দিনের আলো ফুটলে বিপদ। মেহের চলে যায় ফারদিনার থেকে বিদায় নিয়ে। ফারদিনা জানালার পর্দা ফাঁক করে বাইজিদের যাওয়ার পানে দেখলো। তার ভেতরটা উদাসীন হয়ে গেল। বাইজি এবং ছেলমি দুজনেই কেন তাকে গল্প শোনাতে চাইলো? দুজনের গল্পের শুরুই এক কেন ছিল? নিস্তব্ধ রাতে ফারদিনা আর কিছু ভাবতে চাইল না। সুফিয়ান পড়ে পড়ে ঘুমাচ্ছে। মদের নেশা না থাকলে এতটা তীব্র ঘুম তার কখনোই হতো না। সুফিয়ান ফারদিনার এতটা কাছে, অথচ দুজনেই যেন চুপচাপ। সুফিয়ান না চাইতেও ঘুমে, আর ফারদিনা চেয়েও তার সাথে গল্প গুজব করতে পারছে না। সেই ঘরের মধ্যে বজ্র বিরক্তি নিয়ে পায়চারি করছে। রাত ঠিক শেষের পর্বের কাছাকাছি ঝিলমিল উপস্থিত হলো, হাতে আঙ্গুর ফল। ঘরের চারিদিকে মোমবাতি আর মশাল। সুফিয়ানের মুখটি এখন সোনালী রঙের মতো জ্বলজ্বল করছে। ঝিলমিল তার দিকে এগিয়ে গেল। ফারদিনাকে উদ্দেশ্য করে রং ঢং করে বলল, এই রাইতের সুযোগ হাতছাড়া কেন করতেছো? তারে জাগাও, এরপর চাঁদনি রাতে ঘুরতে যাও।
কি বলছিস? নেশার ঘরে আছে, ডাকলেই জাগবে নাকি? আমি জাগামু? কিভাবে? হাকিমরা নেশা কাটানোর জন্য কি করে জানোস না? দই ছাঁচ অথবা তেঁতুলে তৈরি করা জড়িবুটি, এতে নেশা কাটে। যা জলদি নিয়ে আয়। কিন্তু প্রতিটি কাজে পারিশ্রমিক আছে, আমিও এই কাজটা পারিশ্রমিক নিয়েই করতে চাই। উফ, কি চাস তুই? আমার এই সোনার একখান আংটি দিতে হইব, কদিবি? দিব, যা এখন। ঝিলমিল চলে গেল জড়িবুটি আনতে। 15 মিনিট পর হাজির হয়। রাত এখন ঠিক 4টা। ঝিলমিল জড়িবুটি ফারদিনার হাতে তুলে দিয়ে চেয়ারে হাঁটু ভাঁজ করে বসে মনের আনন্দে আঙ্গুর ফল খাচ্ছে। জড়িবুটির জল সুফিয়ানের মুখে চামচের সাহায্যে দেয়া হলো। যতই ঘুমে থাক না কেন, হাকিমের মদের নেশা কাটানোর জন্য এই জড়িবুটি যখন এক চুমুক পেটে যায়, তার নেশা তখন কাটতে শুরু করে। সুফিয়ান নড়তে শুরু করলো। ফারদিনার মুখে হাসি আসলো। জড়িবুটি পুনরায় মুখে দিল। সময় চলে যাচ্ছে। সুফিয়ান এর সেভাবে ঘুম কাটছে না। ঝিলমিল বলল, চিন্তা করিস না, তার ঘুম কাটটা যাইব, একটু ডাক গায়ে হাতে উঠে যাইব। সত্যি তাই। সুফিয়ান চোখ মেলে চাইল। আশেপাশে সবকিছু যেন তার কাছে অচেনা মনে হলো। কোনো শত্রুতা হয়তো আক্রমণ করেছে। এরকম ঘরে তো তার থাকার কথা নয়। মনে হচ্ছে দীর্ঘদিন পর তার হুঁশ ফিরেছে। সুফিয়ান ঘুম ঘুম চোখে প্রশ্ন করল, তুমি এখানে? আমি এখানে না, তুমি এখানে কিভাবে এলাম? এই ঘরে এসছো মদের ঘোরে। তার আগের কথা আমি বলতে পারবো না। সুফিয়ানের মনে পড়লো পাঁচুর কথা। ও নিখোঁজ। ওর জন্যই তো আদিবের সাথে আলাপ করার জন্য এখানে সে এসেছে। এরপর বাইজিদের চক করে পড়েছিল। সময় এখন 4:30। সুফিয়ানকে হাত মুখে জল দেওয়ার জন্য ঝিলমিল একটা হাঁড়িতে জল নিয়ে আসলো। সুফিয়ান মুখে জলের ঝাপটা দিল। এখন বেশ সতেজ লাগছে তার। মদ্যপানে সে আগে কখনো করেনি। হঠাৎ মদ পানের জন্য সে বেঘরে ঘুমিয়ে পড়েছিল। আমি বাড়ি যাব, আগামীকাল আসবো, একটা কাজে এসেছিলাম। এত রাতে কেন যাবে? বিপদ হতে পারে। হোক, ঘুম যখন ভেঙেই গেছে আর এই দেয়ালের মাঝে ঘুম হবে না। আবার পর্যাপ্ত ঘুম দরকার। তার চেয়ে চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি। যাবে? এত রাতে? ভয় পাচ্ছ? বললাম তো আমি ভয় পাই না, তোমাকে নিয়ে ভয়। কেন? কলঙ্ক লাগবে, পাপ হবে। সুফিয়ান কোনোভাবে যেন যেতে রাজি হলো না। ঝিলমিল তখন ফারদিনার দিকে এগিয়ে গেল। গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। যাকে বাদ দে, তোর মামাতো ভাই শুনেছি আগামীকাল চলে আসবে, তার সাথে রাইতে ঘোরার ইচ্ছাটা পূরণ করবি। চলো। সুফিয়ান রাজি হলো। জমিদার বাড়ির পেছনের পথ ধরে দুজনে বাইরে বের হয়। চারিদিক থেকে ছিচি পোকার ডাক ভেসে আসছে। যে পথে এগোচ্ছে সেই পথে ধানের সারি, বাতাসে দূরে ওরাও যেন চাঁদনি রাত উপভোগ করছে। ধানের মাঠ, এর চারপাশে বড় বড় গাছের সারি। নির্জন এরকম একটি রাত ফারদিনা এর আগে উপভোগ করেনি, আজ করছে। ভীষণ আনন্দ হচ্ছে তার। চোখ তুলে একবার সুফিয়ানের দিকে তাকালো। তোমার লাগছে না? লাগছে। তোমার জন্য একটা জিনিস এনেছি, দিব? দাও। ফারদিনা সিগারেট বের করে দিল। সুফিয়ান হাত বাড়িয়ে নিল। ধরাবো কিভাবে? লুসিফার ম্যাচ এনেছি, আমি ধরিয়ে দিই। দাও। আমি দেখবো তোমার সিগারেটের ধোঁয়া কোন দিকে উড়ে যায়। এতে কি হবে? তোমার সিগারেটের ধোঁয়া যদি আমার দিকে আসে, তবে ধরে নিব তুমি কাউকে ভালোবাসো। এটা অযৌক্তিক, আর ধোঁয়াও তোমার দিকে যাবে না। সুফিয়ান ধোঁয়া চাললো আর ধোঁয়া ফারদিনার দিকে উড়ে গেল। সে হেসে ফেলল। তার হাসি দেখলো সুফিয়ান, নিজেও মৃদু হাসলো। আমি বলেছিলাম না আমি বুঝে ফেলবো। সুফিয়ান হাসলো, কিচ্ছুটি বলল না। ফারদিনাও চুপচাপ। আবহাওয়া ঠান্ডা হয়ে গেল। কুয়াশা পড়ছে। ঠান্ডার গতিশক্তি যেন বেড়ে গেল। ধানের মাঠ পেরিয়ে একটা বড় গাছ দেখলো, যার শিকড়গুলো চারিদিকে গোল হয়ে ছড়িয়ে আছে। তারা দুজন সেখানে বসলো। সুফিয়ান প্রথম ফারদিনার বাম দিকে বসে ঘুরে আবারও ডান দিকে বসলো। এ পাশে কেন আসলে? ওপাশ থেকে সিগারেটের ধোঁয়া তোমার নাকে আসতো, অসুবিধে হতো। আমার তো বেশ ভালোই লাগছে। গল্প শুনবে? শুনবো। কেমন গল্প? বাস্তব গল্প। এক ছিল রাজকুমারী, ভারী সুন্দরী ছিল। তার রূপে সবাই মুগ্ধ হতো। সে চঞ্চল এবং রাগী ছিল। খুব সহজে রাগ দেখাতো না। 7 ভাইয়ের এক বোন ছিল। তার মা ছিল না, ছিল দুধ মা।
মা আগেই মারা যায়। রাজকুমারী ছিল 7 ভাই ও তার বাবার ভীষণ আদরের। সুফিয়ান থামলো সিগারেট শেষ পর্যায়ে। তারপর কি হলো? রাজকুমারী এক সাধারণ প্রজার প্রেমে পড়ে। প্রজা ছিল সুদর্শন পুরুষ, যার রাগ তেজ আত্মসম্মানবোধ ভারী কঠোর ছিল। তারপর কি হলো? রাজকুমারী তার ভালোবাসার কথা প্রকাশ করলে প্রজা রাজি হয়। এভাবে কিছুদিন সব কিছু ভালোভাবে চললেও হঠাৎ একদিন রাজকুমারী অসুস্থ হয়ে পড়ে।